পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা ৪৫। আহিল রিমিশাকে এনে ড্রয়িং রুমে এক প্রকার ছুঁড়ে ফেলে দেয়, তারপর গটগট পায়ে উপরে চলে যায়। তখন ফরিদা বেগম কারো আসার শব্দ পেয়ে কিচেন থেকে বের হয়ে আসে। ড্রয়িং রুমে এসে রিমিশাকে এভাবে দেখে তিনি আঁতকে ওঠেন। দৌড়ে এসে রিমিশার মুখটা হাতের আজলায় নিয়ে দেখেন দুই গালে ৫টা করে আঙুলের ছাপ স্পষ্ট বসে আছে। কিছুক্ষণ তিনি যেন কোনো ভাষাই খুঁজে পান না। দ্রুত এক সার্ভেন্টকে বরফ আনতে বলেন, তারপর খুব আলতো করে রিমিশার গালে বরফ লাগাতে থাকেন। উনি বুঝে গেছেন এটা ওনার ছেলেরই কাজ। তোমাকে আহিল এভাবে মেরেছে কেন? রিমিশা কাপা গলায় বলে, কোথায়? আমাকে উনি মারবেন কেন? ফরিদা বেগম ব্যথিত গলায় বলেন, তোমার গালে স্পষ্ট আঙুলের দাগ, আর তুমি বলছো তোমাকে মারেনি। ঠিক তখনই অফিস থেকে ফিরে সাফায়েত পাটোয়ারি ভেতরে প্রবেশ করেন। রিমিশাকে দেখে অবাক হয়ে বলেন, আরে আম্মু, তুমি আগেই চলে এসেছো? আমি তো তোমাকে আনার জন্য কলেজে গিয়েছিলাম। কথাগুলো বলতে বলতেই তিনি রিমিশার সামনে এসে দাঁড়ান, কিন্তু মুখের দিকে তাকাতেই তার চেহারা বদলে যায়। দুই গাল যেন রক্তবর্ণ ধারণ করেছে, মনে হচ্ছে এখন ছুলে রক্ত গড়িয়ে পড়বে। তার চোখ মুখ মুহূর্তেই শক্ত হয়ে যায়। তাহলে তোমাকে আমার আগে এনে জানোয়ারটা মেরেছে? রিমিশা কোনো উত্তর দেয় না। সাফায়েত পাটোয়ারি তড়িঘড়ি করে কাঁধ থেকে অফিস ব্যাগটা নামিয়ে রেখে আহিলকে ডাকতে শুরু করেন। আহিল। কিছুক্ষণ পর আহিল নিচে নেমে আসে। ট্রাউজারের দুই পকেটে হাত গুজে একদম নির্লিপ্তভাবে দাঁড়ায়। এমনভাবে ডাকছো কেন? কি হয়েছে? সাফায়েত পাটোয়ারি এবার রাগে গর্জে ওঠেন। কি হয়েছে মানে? তুমি মেয়েটা কিভাবে মেরেছো কেন? আহিল ঠান্ডা গলায় বলে, আমার বউ, আমি মারবো নাকি কাটবো যা ইচ্ছে করব, সেটা একান্তই আমার ব্যাপার। কথাটা বলেই সে বাড়ি থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। পিছন থেকে সাফায়েত পাটোয়ারি রাগে কণ্ঠে বলে ওঠেন, তাহলে তুমিও শুনে রাখো, আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করছি, ওইটার জন্য তৈরি থেকো। কিন্তু এই কথাও আহিলের কোনো ভ্রক্ষেপ হলো না। সে সোজা বাড়ির বাইরে চলে যায়। সাফায়েত পাটোয়ারি এবার রিমিশার সামনে এসে দাঁড়ান। তার কণ্ঠে অপরাধবোধ স্পষ্ট। আম্মু, আমি বোধহয় তোমাকে এনে ভালো রাখতে পারিনি। তোমার বাবাকে কথা দিয়েছিলাম তোমাকে ভালো রাখবো, কিন্তু আজ মনে হচ্ছে আমি তোমাকে এনে ভুল করেছি, তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। তিনি একটু থেমে আবার বলেন, আমি একজন ব্যর্থ বাবা, আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি, তাই ও তোমার সঙ্গে এমন আচরণ করে। পারলে আমাকে ক্ষমা করে দিও। তারপর ধীরে ধীরে বলেন, আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করছি। রিমিশা যেন কথাটা শুনেই কেঁপে ওঠে। না বাবা, এটা কিভাবে সম্ভব? সাফায়েত পাটোয়ারি শান্ত গলায় বলেন, আমাকে বিশ্বাস করো। যদি সত্যি বিশ্বাস করো তাহলে বুঝবে তোমার জন্য যেটা ভালো আমি সেটাই করছি। তারপর আবার বলেন, আর একটা কথা, বিকেলে তৈরি হয়ে থেকো, তোমাকে গ্রামের বাড়িতে নিয়ে যাব। এই বলে তিনি চলে যান। রিমিশা স্থির হয়ে বসে থাকে। কি বলবে কি করবে কিছুই বুঝতে পারে না। ফরিদা বেগম এসে তার মাথায় হাত বুলিয়ে দেন। চোখ ভেজা, ভাঙা গলায় বলেন, বড্ড শখ করে তোকে আমার ছেলের বউ করে এনেছিলাম রে, কিন্তু আগলে রাখতে পারলাম না। পারলেই মাকেও মাফ করে দিস। এরপর আর নিজেকে সামলাতে পারেন না রিমিশা। সে ফরিদা বেগমের বুকে মুখ লুকিয়ে হু হু করে কেঁদে ওঠে। ফরিদা বেগম তাকে সান্ত্বনা দিতে থাকেন, সব ঠিক হয়ে যাবে, আর কান্না করো না, বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। বিকেল ৫টা। রিমিশা কান্না করতে করতেই তৈরি হচ্ছে, কিছুতেই মানতে পারছে না সে সব কিছু ছেড়ে চলে যাবে। সে নিজেকেই প্রশ্ন করে, ওই গম্ভীর মানুষটাকে না দেখে কি আমি থাকতে পারবো? পরক্ষণেই আবার মনে হয়, উনি তো আমাকে পছন্দই করেন না, তাহলে আমি কিভাবে থাকবো? হয়তো সত্যি এতদিন আহিল তার সঙ্গে টাইম পাস করেছে। আর ভাবতে পারে না সে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নেয়। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আচ্ছা, আমার কি আর কখনো এই বাড়িতে আসা হবে না? চোখে পানি নিয়ে লাগেজ গোছাতে থাকে সে। ঘরটার প্রতিটা জিনিসে যেন আহিলের ছোঁয়া লেগে আছে, তাই বের হতে গিয়েও বারবার থেমে যাচ্ছিল রিমিশা। উনি কি আমাকে কখনো মিস করবেন? পরক্ষণে নিজেই উত্তর দেয় না। উনি আমাকে মিস করবেন কেন? উনি তো ভালোই থাকবেন। ওনার আর কিছু শেয়ার করে ব্যবহার করতে হবে না, সব আগের মতো নিচেরই থাকবে। এসব ভাবনার মাঝে নিচ থেকে সাফায়েত পাটোয়ারি ডাক আসে। রিমিশা তাড়াতাড়ি চোখ মুছিয়ে নিচে নেমে আসে, যেন নিজেকে একটু স্বাভাবিক দেখায়। তোমার হয়েছে? তাহলে চলো বের হওয়া যাক। রিমিশা একবার পুরো বাড়িটার দিকে তাকায়, তারপর ফরিদা বেগমের কাছে বিদায় নিতে আসতেই তিনি রিমিশাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠেন। রিমিশা, তোকে ছাড়া আমি সারাদিন কিভাবে থাকবো? সাফায়েত পাটোয়ারি তাড়া দিয়ে বলেন, এক্ষুনি বেরোতে হবে,
না হলে অনেক লেট হয়ে যাবে। রিমিশা বাড়ির সবার কাছ থেকে একে একে বিদায় নেয়, তারপর বেরিয়ে পড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে। এতদিন পর নিজের বাড়িতে যাচ্ছে, যেখানে তার খুশি হওয়ার কথা ছিল সেখানে আজ তার বুক ভেঙে যাচ্ছে। সে কি করে তার শহরের বাবুকে ছাড়া থাকবে? মনে হচ্ছিল এই বাড়ির দরজাটা পেরোলে হয়তো আহিল নামের মানুষটারও থেকেও অনেক দূরে চলে যাবে সে। মনে মনে তো সে একটা সংসার সাজিয়েছিল তাকে নিয়ে, কিন্তু আজ সবকিছু ছেড়ে চলে যাচ্ছে। প্রায় 4 ঘন্টার পথ পাড়ি দিয়ে তারা এসে পৌঁছায় গ্রামের জমিদার বাড়ির সামনে। গাড়ির শব্দ শুনে বাড়ির সবাই উঠোনে বেরিয়ে আসে। রিমিশাকে দেখেই সবাই দৌড়ে এসে জড়িয়ে ধরে। কতদিন পর মেয়েটাকে দেখছে, তাই সবাই আবেগে ভেঙে পড়ে। এরপর শফিক জমিদার এগিয়ে এসে সাফওয়াত পাটোয়ারির সঙ্গে হাত মেলান। তারপর চারপাশে তাকিয়ে বলেন, জামাই আসেনি? জামাই কোথায়? সাফওয়াত পাটোয়ারি গভীর গলায় বলেন, চলো ভিতরে বসি, সবটা খুলে বলছি। এই কথাটা শুনেই শফিক জমিদারের কপালে ভাঁজ পড়ে। ভিতরে বসার পর সাফায়েত পাটোয়ারি বলতে শুরু করেন, শফিক, পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি তোর মেয়েটাকে ভালো রাখতে পারিনি, তাই তোর কাছে ফিরিয়ে দিতে এসেছি। তারপর তিনি প্রথম থেকে সব খুলে বলেন। শেষে দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি চাই ওদের ডিভোর্স হোক, এটাই বোধহয় ওদের জন্য ভালো হবে। ডিভোর্স শব্দটা শুনে সবাই আঁতকে ওঠে। সাফায়েত পাটোয়ারি আবার বলেন, আমি সারা জীবন অপরাধী থাকবো রিমিশার কাছে, ওর জীবনটা এভাবে নষ্ট করার জন্য। এরপর তিনি আর বসেন না, কাপা হাতে রিমিশার মাথায় হাত বুলিয়ে বেরিয়ে পড়েন। একদিকে সবাই রিমিশাকে ফিরে পেয়ে খুশি, অন্যদিকে ডিভোর্সের কথা শুনে সবার মন ভারী হয়ে যায়। অন্যদিকে ইরা আজ পুরো 1 সপ্তাহ ধরে মাহিরের ফোন ধরছে না। মাহির কিছুতেই বুঝতে পারছে না হঠাৎ কি হয়ে গেল। ইরা তো কখনো 2 দিনের বেশি ফোন বন্ধ রাখে না, অথচ আজ 1 সপ্তাহ হয়ে গেল মেয়েটার কোনো খোঁজ নেই। এমন না যে মাহির চুপচাপ বসে আছে, সে ইরার সব বন্ধুদের কাছে খোঁজ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সবাই একই কথা বলছে, ইরার ফোন বন্ধ, ওরা কিছু জানে না। মাহির 2 দিন ভার্সিটিতেও গিয়েছিল, সেখানেও জানতে পারে এরা অনেক দিন ধরে ভার্সিটিতে আসছে না। সব মিলিয়ে মাহিরের অবস্থা যেন পাগলের মতো হয়ে গেছে। তার ইরাবতীর কি হয়েছে যে মেয়েটা 2 দিন কথা না বললে অস্থির হয়ে যেত, সে আজ পুরো 1 সপ্তাহ নিখোঁজ। তাদের সম্পর্কের এত বছরের মধ্যে ইরাই প্রথম এমন করছে। তাই শেষমেশ মাহির সিদ্ধান্ত নেয় আজ সে ইরার বাসায় যাবে। যাই হোক, সব সত্য জানতে হবে। ইরার চিন্তায় মাহিরের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। ঠিকমতো পার্টি অফিসে যাচ্ছে না, খাওয়া দাওয়া করছে না। সারাদিন তাকে বিধ্বস্ত লাগে, যেন তার ভেতর থেকে সবকিছু হারিয়ে গেছে। অবশেষে সে রওনা দেয় ইরাদের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়ি পৌঁছে যায়। তারপর গিয়ে কলিং বেলে চাপ। দরজা খুলে ইরার বাবা বেরিয়ে আসেন। মাহিরকে দেখেই তার ভ্রু কুঁচকে যায়। মাহির শান্ত গলায় বলেন, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কি চাই এখানে? এই আঙ্কেল, ভিতরে এসে একটু কথা বলতে পারি? ভদ্রতার খাতিরে উনি সরে দাঁড়ালেন। আসো। মাহির ভিতরে ঢোকে অস্থির গলায় বলে, আঙ্কেল, ইরা কোথায়? ওর ফোন বন্ধ কেন? ইরার বাবা ঠান্ডা গলায় উত্তর দেয়, ইরার বিয়ে হয়ে গেছে, তাই ফোন বন্ধ। কথাটা শুনে যেন মাহিরের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তার বুক ধক করে ওঠে। কি বলছেন আঙ্কেল? ইরার কার সঙ্গে বিয়ে হয়েছে? উনি নির্লিপ্তভাবে বলেন, আমার বন্ধুর ছেলের সঙ্গে। কেন? তোমার সমস্যা কোথায়? তুমি ইরার কে হও? মুহূর্তেই মাহিরের চোখ লাল হয়ে ওঠে। সে গর্জে ওঠে, ইরা আমার সব কিছু। ও কোথায় আছে সেটা বলুন। এখনো ভালোভাবে বলছি, আমার ইরার কিছু হলে কাউকে ছাড়বো না। রাগের সামনে থাকা টি টেবিলে লাথি মেরে ফেলে দেয় সে। চারপাশে বিকট শব্দ ছড়িয়ে পড়ে। আমি এখনো ভালোভাবে কথা বলছি, আমার ইরা কোথায় সেটা বলুন। চেঁচামেচি আর ভাঙচুরের শব্দ শুনে ইরা আর তার মা রুম থেকে বেরিয়ে আসে। মাহিরকে দেখে ইরা স্তব্ধ হয়ে যায়। পরক্ষণেই দৌড়ে এসে মাহিরের বুকে ঝাঁপিয়ে পড়ে। কাঁদতে কাঁদতে বলে, তুমি কোথায় ছিলে এতদিন? ওরা আমাকে তোমার থেকে আলাদা করার জন্য অন্য ছেলের সঙ্গে এঙ্গেজমেন্ট করিয়ে দিয়েছে। কথাটা শুনে মাহিরের মাথায় যেন রক্ত উঠে যায়। সে শক্ত করে হাত মুঠো করে ফেলে। ঠিক তখনই ইরার বাবা বলে ওঠেন, দেখেছো তো, এই ছেলে ইরার যোগ্যই না। দেখেছো কি বেয়াদবি করছে? তিনি রাগে গর্জে ওঠেন, আমি মরে গেলেও এই ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব না। মাহিরও এবার 1 ধাপ এগিয়ে যায়। দৃঢ় কণ্ঠে বলে, আমার এই দেহে প্রাণ থাকতে আমি আমার ইরাবতীকে অন্য কারো হতেই দিব না। দেখি আপনি কিভাবে আটকান। আমার মেয়েকে আমি কিছুতেই তোমার কাছে বিয়ে দেব না। চলে যাও এখান থেকে। তারপর কটাক্ষ করে বলেন, আর হ্যাঁ, সামনের সপ্তাহে ইরার বিয়ে।
দাওয়াত রইল, মন চাইলে চলে এসো। কথাটা বলেই তিনি ইরার হাত ধরে রুমে নিয়ে যান এবং বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেন। মাহিন নিজের চোখের সামনে ইরাকে এভাবে বন্দী হতে দেখে, অথচ কিছুই করতে পারে না। তার বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। শেষমেশ দাঁতে দাঁত চেপে বলে, আপনিও শুনে রাখুন, আগামী সপ্তাহে আমি ইরাকে বিয়ে করব, কথাটা মনে রাখবেন। এই বলে সে হন হন করে বেরিয়ে যায়। এদিকে আহিল রাত 12টার দিকে বাসায় ফিরে। ভালো লাগছিল না বলেই বন্ধুদের সঙ্গে বাইরে আড্ডা দিচ্ছিল। রিমেশাকে ওইভাবে মারার পর থেকেই তার বুকটা যেন ফেটে যাচ্ছে। সে কিছুতেই মানতে পারছে না সে আবারও রিমেশাকে আঘাত করেছে, তাই এতক্ষণ বাইরেই ছিল। এখন মনে হচ্ছে মেয়েটাকে এভাবে না মারলেও পারত। এই ভেবেই ফেরার সময় পুরো একটা কার্টুন ভর্তি চকলেট নিয়ে এসেছে রিমিশার জন্য। কিন্তু রুমে ঢুকেই সে থমকে যায় রিমিশাকে না দেখে। ডিভান খালি, বেডেও কেউ নেই। বারান্দা, ওয়াশরুম সব জায়গায় খুঁজেও রিমিশাকে পায় না। এই প্রথমবার খালি রুমটা দেখে আহিলের বুকের ভেতর অদ্ভুত শূন্যতা কাজ করলো। মুহূর্তেই তার বুকের ভেতর অজানা ভয় কাজ করতে শুরু করে। সে এক দৌড়ে নিচে নেমে আসে। আম্মু, আম্মু! তার চিৎকার শুনে ফরিদা বেগম তাড়াতাড়ি বেরিয়ে আসেন। তিনি এখনো ঘুমাননি, যেন আগেই বুঝতে পেরেছিলেন এমন কিছুই হবে। কি হয়েছে? মাঝরাতে এইভাবে চেঁচাচ্ছ কেন? আহিল অস্থির গলায় বলে, চেঁচাচ্ছি কেন মানে? আমার বউ কোথায়? ঠিক তখনই সাফায়াত পাটোয়ারি বেরিয়ে আসেন। আসতে আসতে বলেন, চলে গেছে, আর কখনো এই বাড়িতে আসবে না। আমি ওকে গ্রামের বাড়িতে রেখে এসেছি। তারপর কঠিন গলায় বলেন, আর খুব জলদি ডিভোর্সের ব্যবস্থা করছি, তখন আর তোমার লাইফে কোনো ঝামেলা থাকবে না। কথাটা শুনে আহিলের চোখ মুখ মুহূর্তেই বদলে যায়। সে দাঁতে দাঁত চেপে বলে, আম্মু, তোমার জামাইকেও বলে দাও আমার বউকে এক্ষুনি এনে দিতে, না হলে খুব খারাপ হয়ে যাবে। সাফায়াত পাটোয়ারি রাগে কণ্ঠে বলেন, কেন? তোমাকে তো দুপুরেই বলা হয়েছে তোমাদের ডিভোর্স হবে। আহিল আরও কঠিন গলায় বলে, আমি এত কথা শুনতে চাই না, 1 ঘন্টার ভিতরে রিমিশাকে এনে দাও। সাফায়াত পাটোয়ারি তীক্ষ্ণ গলায় বলেন, কেন? আবার মারার জন্য? আহিল এবার সোজা তাকিয়ে বলে, আমার বউকে 1 ঘন্টার ভিতরে এনে দাও, না হলে তোমার বউ আর এখানে থাকবে না, তাকেও আমি নানু বাড়ি পাঠিয়ে দেব, মনে রেখো। কথাটা বলেই সে ওপরে চলে যায়। সাফায়াত পাটোয়ারি হাঁ করে তাকিয়ে থাকেন। এই ছেলেকে আমাকে হুমকি দিয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা ফরিদা বেগম হেসে বলেন, যান, এবার ছেলের বউকে এনে দেন, না হলে সত্যি সত্যি আমাকে নিয়ে গিয়ে রেখে আসবে। তারপর হাসতে হাসতেই তিনি ভেতরে চলে যান। আর সাফায়াত পাটোয়ারি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন।